নমস্কার বন্ধুরা, তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওতে আমি আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো বিষয়টা হচ্ছে যে চায়নার একটা বড় ক্লাব কিন্তু বন্ধ হয়ে গেছে। তো চায়না সুপার লিগের যখন আমরা নাম শুনি তখন আমাদের কাছে একটা ক্লাব খুব সামনাসামনি চলে আসে। কি করে তোমাদের আমি বলছি, যারা অনেক দিন ধরে খেলা দেখছো, যারা 10-12 বছর ধরে খেলা দেখছো, তারা নিশ্চয়ই জানো যে মোহনবাগান আজ থেকে প্রায় 8 বছর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যে সেকেন্ড স্টেজের ম্যাচটা ছিল সেটা খেলতে চায়না গিয়েছিল। ঠিক আছে, তো চায়না যাওয়ার পরে কী হয়েছিল, চায়না যাওয়ার পরে 6-0 গোলে তারা হেরে গেছিলো। স্যান্ডং লুনাং তাইসে বলে একটি ক্লাব ছিল তাদের কাছে। তো এই স্যান্ডং লুনাং তাইসে কিন্তু সেই বছরই সিএসএলে 13 নম্বরে 14 নম্বরে শেষ করেছিল 16টা টিমের মধ্যে। তো তোমরা বুঝতেই পারছো কী লেভেলের কম্পিটিশান সে সময় ছিল। আর সে সময় যে চ্যাম্পিয়ন হয়েছিল তার নাম হচ্ছে গুয়াংজাও এভারগ্রেড। এই গুয়াংজাও এভারগ্রেডই কিন্তু বন্ধ হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম চলছে সেই জন্যে। ঠিক আছে, তো এই যে স্যান্ডং লুনাং তাইসের যে একটি প্লেয়ার ছিল, তো সেই সময় কিন্তু চায়না প্রচুর খরচা করতো ফরেন প্লেয়ারদের নিয়ে আসার জন্য। এদের একটা ফুটবলার ছিল যে মোহনবাগানের এগেনস্টও গোল করেছিল, তার নাম হচ্ছে ড্যানিয়েল তারদেলি। তো এই তারদেলি যে ছিল, তারদেলি ব্রাজিলের হয়ে ফুটবল খেলতো ন্যাশনাল টিম, এবং ব্রাজিলের হয়ে তখনও ফুটবল খেলতো, মানে একদম পুরো টাটকা অবস্থায় এনাকে আনা হয়েছিল চায়নাতে। তো চায়নাতে ইনি প্রচুর চার্জ করেছিলেন, মানে ইনি এমন অবস্থায় ছিলেন। একটা জিনিস তোমরা ভেবে দেখো, চায়না যে কোনোবার একবার মাত্র ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, সেই টিমে সেই লিগে একটা খেলতে চলে এলো একটা বিশাল নামী ফুটবলার, যে তখনও ব্রাজিলের মতন ফুটবল টিমে কল পাচ্ছিল। তো এই রকম লেভেলের ফুটবলাররা তখন কিন্তু সই করতো। তো এবার আসছি গুয়াংজাও এভারগ্রেডের কথা। তো গুয়াংজাও এভারগ্রেড কিন্তু 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রত্যেকবার সিএসএল এ চ্যাম্পিয়ন হয়েছে। মানে তোমরা এরকম খুবই কম ক্লাবকে দেখতে পাবে ওয়ার্ল্ডে যারা মানে লাগাতার 7-8 বছর ধরে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। তো এই লিস্টে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের নাম ছিল। তো ম্যানচেস্টার ইউনাইটেডও তোমরা নিশ্চয়ই জানো, যদি আরও আগে থেকে ফুটবল দেখো, যে স্যার অ্যালেক্স ফার্গুসনের আন্ডারে 2008-এ, 2009, 2010, 2011 এই সবগুলোতে এই 4 বছরে বোধহয় পরপর চ্যাম্পিয়ন হয়েছিল। এবং নো ডাউট স্যার অ্যালেক্স ফার্গুসনের আন্ডারে চ্যাম্পিয়ন না হলেও 1 কিংবা 2-এর মধ্যে এরা শেষ করতো, খুব ভালো পজিশনে এরা থাকতো। তো এবার কথা হচ্ছে, এর থেকেও কিন্তু ভালো পারফরমেন্স এই এই গুয়াংজো গ্রেড করেছিল। ক্লাবটার এত পাওয়ার ছিল, তোমরা বললে বিশ্বাস করতে পারবে না, যে এরা 2018-19 সালে পাউলিনিয়োকে সই করিয়েছিল। পাউলিনিয়োকে টটেনহাম হসপার থেকেই বোধ হয়, হ্যাঁ টটেনহাম হসপার থেকে, ইপিএল ক্লাব টটেনহাম হসপার থেকে $42 মিলিয়ন, মানে ভারতীয় মুদ্রায় এখন যদি দেখি মোটামুটি 340 থেকে 350, মানে 350 কোটি টাকায় লিটারেলি গুয়াংজাও গ্রুপ কিনে নিয়েছিল এই যে আছে পাউলিনিয়োকে। তো পাউলিনিও কিন্তু অনেক দিন, বোধহয় 2-3 বছর খেলার পরে আবার মানে বার্সেলোনাকে কিনেছিল হচ্ছে গুয়াংজাওর কাছ থেকে। মানে ব্যাপারটা বোঝো, মানে একটা আনকরা কান্ট্রি, একটা আনকরা ক্লাব, সেখান থেকে একটা ফুটবলকে কেনার জন্য বার্সেলোনার মতো একটা ক্লাব $30-40 মিলিয়ন খরচা করেছিল, বোধহয় 20 না 25 মিলিয়ন ডলারে পেড করেছিল এই পাউলিনিয়োকে নেওয়ার জন্য। তো কীরকম লেভেলের ফুটবলার আনতো বোঝো। আরেকটা ফুটবলার এসেছিল, তার নাম হচ্ছে জ্যাকসন মার্টিনেস। 2016 সালে এসেছিল $25 মিলিয়ন দিয়ে, খুব সম্ভবত অ্যাথলেটিকো দি মাদ্রিদ থেকে এসেছিল। ঠিক আছে, মানে অ্যাথলেটিকো মাদ্রিদ তো কত ভালো, 3-4-5 এরা শেষ করে এরা লা লিগাতে। তো নো ডাউট এরকম লেভেলের একটা ক্লাব কিন্তু বন্ধ হয়ে গেল। তো কেন হলো তোমাদের আমি বলছি। এদের চাইনিজ সুপার লিগে একটা খুব ঘরানা এসেছিলো 2011 সালে, দিদিয়া দ্রোগবা রানেলকা কেনার পরে লিটারেলি যে কেউ মানে যত ইচ্ছা তত খরচা করে যাচ্ছিলো। ঠিক আছে, মানে কোনো বাধা নিষেধ ছিল না। তো যাই হোক, এবার 2020 সালে চায়নাতে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়। তোমরা গুগলে সার্চ করে দেখতে পাবে, একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মানে বিশেষ করে হয় রিয়েল এস্টেট ক্রাইসিসে, মানে ওভার সাপ্লাই হয়ে যায়। এবার চায়না তো নো ডাউট খুব ডেভেলপমেন্ট করেছে, খুব ডেভেলপ কান্ট্রি চায়না। এবার অনেক ওখানে আরবানাইজেশন হয়েছে। এবার আরবানাইজেশন করতে করতে কী হয়েছে, মানে গাদা 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 ফ্ল্যাট হতে লেগে গেছে। তোমরা যদি সার্চ করে দেখো বেজিং কিংবা সাংহাই, তাহলে দেখতে পাবে প্রচুর ওখানে ফ্ল্যাট হয়েছে, প্রচুর, মানে বড় বড় লম্বা লম্বা ফ্ল্যাট হয়েছে। ওখানকার তো লোক পাওয়া গেছে, বিক্রি হয়ে গেছে সমস্ত, কিন্তু গ্রামে গঞ্জের দিকে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে সেগুলো কিন্তু খুব একটা সাকসেস পায়নি। ঠিক আছে, খুব একটা সাকসেস না পাওয়ার জন্য একটা রিয়েল এস্টেটে প্রবলেম শুরু হয়। তো এই গুয়াংজাও এভারগ্রেড যে ছিল, গুয়াংজাও এভারগ্রেড কিন্তু গুয়াংজাও এভারগ্রেড না, গুয়াংজাও তো একটা ক্লাব ছিল। এই এভারগ্রেড যে একটা গ্রুপ যেটি ছিল, সেটা হচ্ছে সব থেকে বড় রিয়েল এস্টেট ফার্ম ছিল। ঠিক আছে, সব থেকে বড় এরা মানে যেটাকে বলে জমি বাড়ি বানাতো, বাড়ি কিংবা ফ্ল্যাটই বানাতো। ওখানে লম্বা লম্বা টাওয়ার রয়েছে। তো এদের যখন
প্রথমে তো ফাইন্যান্সিয়াল যে রিয়েল এস্টেট মার্কেট ক্র্যাশ করে 2020 সালে, তারপরে 2021 সালে তো কোম্পানি বলে যে মানে দেনায় পড়ে যায়। তো ফাইনালি 2023 সালে কোম্পানিকে লিকুইডেশনে আনা হয় এবং মালিককে গ্রেপ্তার করা হয়, ঠিক আছে। 2023 সালে মালিককে গ্রেপ্তার করা হয় এবং ফাইনালি 2024 হলো কি আমরা দেখতে পাচ্ছি গুয়াংজো এভারগ্রেড কিন্তু একদম পুরোপুরি বন্ধই হয়ে গেল। মানে খুব সম্ভবত স্যালারি তো অনিয়ম চলছিল। এবার যদি মালিককে গ্রেপ্তার করা হয়, কোম্পানির কাছে কিছু যদি না থাকে, কোম্পানিকে লিকুইডেশনে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কী হবে তোমরা নিজেরাই ভাবো। এবার কোম্পানি লিকুইডেশন মানে কি? কোম্পানি লিকুইডেশন মানে হচ্ছে কোম্পানি লিকুইডেশন মানে হচ্ছে কোম্পানির যা স্থাবর অস্থাবর সম্পত্তি সব বিক্রি করে দেওয়া ওপেন মার্কেটে, ঠিক আছে। তো এটাই হয়েছিল। তো এই যে কোম্পানিটি আছে, এই কোম্পানিটির টোটাল অ্যাসেট তোমরা মানে চিন্তা করে দেখো, $240 বিলিয়ন ছিল এদের অ্যাসেট টোটাল। যখন এদের লিকুইডেশন করা হয়েছিল, কোম্পানি একটা $240 বিলিয়ন ইনকাম করেছিল সারা থেকে, সারা মানে সমস্ত ফ্ল্যাট ট্যাট বিক্রি করে। তো কিন্তু এদের দেনা হয়ে গেছিলো বাজারে $300 বিলিয়ন। কারণ বললাম যে আমি রিয়েল এস্টেট ক্র্যাশ, এরা একের পর এক শহর মানে বানাতে গেছে। কিছু কিছু শহর এমন হয়ে গেছে যে মানে কোনো লোকই থাকে না, তাকে ঘোষ সিটি বলা হয়। তোমরা চায়নাতে খুলে দেখবে ঘোষ সিটি কি, অনেক ঘোষ সিটি তোমরা পেয়ে যাবে, যে পুরো লম্বা লম্বা ফ্ল্যাট, একদম সুন্দর, একদম বিউটিফুল শহর হয়ে গেছে, একদম পুরো মডার্ন তোমার লাগছে, একদম পুরো নিউ ইয়র্ক কিংবা তোমার হংকং কিংবা তোমার সাংহাই, কিন্তু ওখানে কোনো লোক থাকে না। তো কারণ হচ্ছে যে ওভার সাপ্লাই হয়ে গেছে, লোকেদের কাছে আর পয়সা নেই। যাদের কাছে মানে গ্রামের লোকেদের কাছে ধরো একটু গরিব থাকে, তাদের কাছে আর পয়সা নেই। চায়না নো ডাউট অনেক ধনী কান্ট্রি, কিন্তু কিছু কিছু লোকেদের কাছ থেকে তো পয়সা থাকে না। তো সেই সব লোকেরা কিন্তু বলছে যে আমরা এখন কিনতে পারছি না। তারপরে এই যে একটা প্যান্ডামিক গিয়েছিল, এটা একটা মানে মনিটারিতে এফেক্ট পড়েছে। তো সব মিলিয়ে তালে ঝোলে আজকে অম্বল হয়ে গেছে। তো এই ক্লাবটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার খুবই খারাপ লাগছে। চায়নার মতো একটা ক্লাব। এবার কথা হচ্ছে সৌদি আরবও কিন্তু ঠিক সেই রাস্তাতে যাচ্ছে যে রাস্তাতে চায়না গেছিলো। তো আমি জানি না সৌদি আরবের কী হবে, তো দেখা যাক কী হয়। যদি জানতে পারি তাহলে অবশ্যই বলবো। তো খুবই খারাপ লাগছে গুয়াংজো এভারগ্রেডের মতো একটা এত ভালো টিম। তোমাদের আরেকটা কথা আমি বলতে ভুলিয়ে গেছিলাম, যে গুয়াংজো এভারগ্রেড যে আছে, সে কিন্তু 2013 এবং 2015 সালে খুব সম্ভবত, হ্যাঁ 2013 এবং 2015 সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ হয়েছিল। মানে আমি তো বললাম সিএসএল চ্যাম্পিয়ন্স, চাইনিজ সুপার লিগ যেটা টপ টায়ার লিগ, সেটাতে চ্যাম্পিয়ন হয়েছিল। প্লাস 2013-তে এবং 2015-তে এরা এফসি চ্যাম্পিয়ন্স লিগেও চ্যাম্পিয়ন হয়েছিল। তো এই লেভেলের ক্লাবটা ছিল। এখন ক্লাবটা ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য বন্ধ হয়ে গেল। তো খুবই খারাপ লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশান জানাও। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ শোনার জন্য।